গল্পের নাম চিড়িয়াখানা। লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এই সময় ঘরের কোণে পানুগোপাল হঠাৎ উঠিয়া দাঁড়াইল। তাহার মুখ লাল হইয়া উঠিয়াছে, চোখ দুটি জল জল করিতেছে। সে প্রাণপণে একটা কিছু বলিবার চেষ্টা করিল, কিন্তু মুখ দিয়া কোনো শব্দ বাহির হইল না। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, আপনি কি কিছু বলবেন? পানু সবেগে ঘাড় নাড়িয়া আবার কথা বলিবার চেষ্টা করিল, কিন্তু এবারও কৃতকার্য হইলেন। নেপালবাবু মুখ বিকৃত করিয়া বললেন, যত সব হাবা কালার কাণ্ড। দ্বারের কাছে একটা শব্দ শুনিয়া ঘর ফিরাইয়া দেখিলাম ভুজঙ্গধরবাবু পেরিয়ে আসিয়াছেন এবং তীক্ষ্ণ চোখে পানুগোপালকে দেখিতেছেন। তিনি অগ্রসর হইয়া আসিয়া বললেন, পানু বোধহয় কিছু বলবার চেষ্টা করছেন, কিন্তু এখন উত্তেজিত হয়েছে, কিছু বলতে পারবে না। পরে ঠান্ডা হলে হয়তো। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, ওদিককার খবর কি? বনলক্ষ্মীর জ্ঞান হয়েছে? কপালে ড্রেস করে দিয়েছি। বিজয়বাবু কোথায়? তিনি বনলক্ষ্মীর কাছেই আছেন। ভুজঙ্গধরবাবুর অধর প্রান্ত একটু প্রসারিত হইল। নেপালবাবু উঠিয়া দাঁড়াইলেন, কর্কশ্বরে বলিলেন, আপনাদের জেরা আশা করি শেষ হয়েছে, আমরা এবারে যেতে পারি? ব্যোমকেশ, একটু দাঁড়ান। মুকুলকে, আপনি কখনো সিনেমায় অভিনয় করেছেন? মুকুলের মুখ শুকাইয়া গেল। সে ত্রস্ত চক্ষে চারিদিকে চাহিয়া কলিত স্বরে বলিল, আমি? না না, আমি কখনো সিনেমায় অভিনয় করিনি। নেপালবাবু গর্জন করিয়া উঠিলেন, মিথ্যে কথা! কে বলে আমার মেয়ে সিনেমা করে? যত সব মিথ্যুক ছোট লোকের দল। ব্যোমকেশ শান্ত স্বরে বলিল, আপনার মেয়েকে সিনেমা স্টুডিওতে যাতায়াত করতে দেখেছে এমন সাক্ষীর কিন্তু অভাব নেই। নেপাল আবার গর্জন ছাড়িতে উদ্যত হইয়াছিলেন। মুকুল পিতাকে থামাইয়া দিয়া বলিল, সিনেমা স্টুডিওতে আমি কয়েকবার গিয়েছি, এ কথা সত্যি, কিন্তু অভিনয় করিনি। চলো বাবা। বলিয়া মুকুল ঘর হইতে বাহির হইয়া গেল। নেপালবাবু বাঘের মতো এদিক ওদিক চাহিতে চাহিতে তাহার পশ্চাৎবর্তী হইলেন। ব্যোমকেশ বলিল, রমেনবাবু ঠিকই ধরেছিলেন। যাক, ভুজঙ্গধরবাবু, আপনাকে একটিমাত্র প্রশ্ন করেছি, সে রাত্রে 10টা থেকে 11টার মধ্যে আপনি কোথায় ছিলেন? ভুজঙ্গধরবাবু এক পেশে হাসিয়া হাসিয়া বললেন, সে রাত্রে খাওয়া দাওয়ার পর আমি নিজের ঘরে আলো নিভিয়ে বসে অনেকক্ষণ সেতার বাজিয়েছিলেন। সাক্ষী সবুর আছে কিনা জানি না। ব্যোমকেশ কিছুক্ষণ নীরবে নতমুখে বসিয়া রহিল, তারপর উঠিয়া বরাটকে বলিল, চলুন, বনরক্ষীকে দেখে আসি। বরাট, ব্যোমকেশ ও আমি বনরক্ষীর কুটিতে উপস্থিত হইলাম। ভিতরে প্রবেশ করিবার সময় পাশের খোলা জানলা দিয়ে একটি নিভৃত দৃশ্য চোখে পড়িল। ঘরটি বোধহয় বনরক্ষীর শয়নঘর। আলো জ্বলিতেছিল। বনরক্ষী শয্যায় শুইয়া আছে, আর বিজয় শয্যার পাশে বসিয়া মৃদু স্বরে তাহার সহিত বাক্যালাপ করিতেছে। আমাদের পদশব্দে বিজয় বাহির হইয়া আসিল, বলিল, বনলক্ষ্মী এখনো বড় দুর্বল। মাথার চোট গুরুতর নয়, কিন্তু স্নায়ুতে শক লেগেছে। তাকে এখন জেরা করা ঠিক হবে কি? ব্যোমকেশ স্নিগ্ধ স্বরে বলিল, জেরা করব না, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা শুধু তাকে দেখতে এসছি, দেখেই চলে যাব। ও, আসুন। ব্যোমকেশ ঘনিষ্ঠভাবে বিজয়ের কাঁধে হাত রাখিয়া বলিল, আপনাকে কিন্তু আরেকটি কাজ করতে হবে বিজয়বাবু। এই কাজ আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। কি করতে হবে বলুন? পানুগোপাল কিছু জানেন। আপনাকে আপনার কাকার মৃত্যুর রাত্রে বোধহয় কিছু দেখেছিলেন, কিন্তু সেই উত্তেজিত হয়ে আছে, কিছু বলতে পারছে না। আপনি তাকে ঠান্ডা করে কথাটা বার করে নিতে পারলেন? আমরা পারব না। আমাদের দেখলে সে আবার উত্তেজিত হয়ে উঠছে। বিজয় উৎসুক হয়ে বলল, আচ্ছা, দেখি চেষ্টা করো। বলিয়া সে চলিয়া গেল। আমরা বনলক্ষ্মী ঘরে প্রবেশ করব না। লোহার সরু খাটের উপরে বিছানা। বনলক্ষ্মী খাটের ধারে উঠিয়া বসিয়াছে, তাহার কপাল পট্টি বাঁধা। আমাদের দেখিয়া উঠিবার উপক্রম করিলেন। ব্যোমকেশ বলিল, উঠবেন না, উঠবেন না, আপনি শুয়ে থাকেন। বনলক্ষ্মী লজ্জিত মুখে ক্ষীণ কণ্ঠে বলিল, কোথায় যে বসতে দেবো আপনাদের? ব্যোমকেশ বলিল, সেই জন্য কোনো ভাববেন না, আপনি শুয়ে পড়ুন তো। বনলক্ষ্মী গুটিসুটি হইয়া শুইয়া পড়িল। ব্যোমকেশ তখন খাটের পাশে বসিল। আমরা দুজনে খাটের পায়ের কাছে দাঁড়াইলাম। ক্ষুদ্র নিরাভরণ ঘর। লোহার খাটটি ছাড়া বলিতে গেলে আর কিছুই নাই। ব্যোমকেশ হালকা গল্প করিবার ভঙ্গিতে বলিল, কি হয়েছিল বলুন দেখি? বাইরে থেকে কেউ ঢিল ছুঁড়েছিল? বনলক্ষ্মী দুর্বল কণ্ঠে বলিল, কিছু বুঝতে পারিনি। জানলার গড়ার ধরে দাঁড়িয়েছিলাম, তারপর আর কিছু মনে নেই। জ্ঞান হলো ডাক্তারবাবু 3-4 দিনের জরুরিতে।
কপাল ছাড়া আর কোথাও লেগেছে নাকি? বনরক্ষী ডান হাত তুলিয়ে দেখাইল, হাতে কাঁচের ছুরি ছিল, ভেঙে গেছে। হাতে একটু আঁচড় লেগেছে, বোধহয় হাতটা মাথার কাছে ছিল, একসঙ্গেই লেগেছে। তা হতে পারে। ব্যোমকেশ হাত পরীক্ষা করিয়া বলিল, প্রথমে বোধহয় ইট আপনার হাতে লেগেছিল, তাই মাথায় বেশি চোট লাগেনি। আচ্ছা, কে ইট ছুটতে পারে বলুন তো? কলোনিতে এমন কেউ আছে কি যে আপনার প্রতি প্রসন্ন নয়? বনরক্ষী ব্যথিত স্বরে বলিল, মুকুল আর নেপালবাবু আমাকে পছন্দ করেন। তাছাড়া তাছাড়া ভুজঙ্গধরবাবুও আপনার ওপর সন্তুষ্ট নন। বনরক্ষী চুপ করিয়া রইল। ব্যোমকেশ বলিল, ভুজঙ্গধরবাবু হয়তো আপনাকে দেখতে পারেন না, কিন্তু সেই জন্য ওর কর্তব্যে কোনো ত্রুটি হয় না। বনরক্ষীর অধরে একটু তিক্ত হাসি ফুটিয়া উঠিল। সে বলিল, না, তা হয় না। আমার কপালে খুব টিচার আইডিন ঢেলেছে। ব্যোমকেশ হাসিল। যাক, ব্রজদাস বাবাজি আর রসিকবাবুর সঙ্গে আপনার কোনো রকম অসদ্ভাব? বনরক্ষী বলিল, ব্রজদাস ঠাকুর খুব ভালো লোক ছিলেন, আমাকে খুব স্নেহ করতেন। কেন যে কাউকে কিছু না বলে তুমি চলে গেলেন হঠাৎ? আর রসিকবাবু? রসিকবাবুকে আমি দেখেছি এই পর্যন্ত, কখনো কথা হয়নি। তিনি মিশুক লোক ছিলেন না, নিজের কাজ নিয়েই থাকতো। ও কথা থাক, আপনি এখন বেশ সুস্থ বোধ করছেন তো? বনরক্ষী একটু হাসিল। হ্যাঁ। ব্যোমকেশ বলিল, তাহলে বাধা বুড়িটা ওড়েনি। সেই রাত্রে 10টা-11টার মধ্যে আপনি কোথায় ছিলেন বলুন তো? বনরক্ষীর চোখে অন্ধকার জমিয়ে উঠিল। সে অস্ফুট স্বরে বলিল, কাকাবাবুর মৃত্যু তাহলে? ব্যোমকেশ বলিল, তাই মনে হচ্ছে। বনরক্ষী ক্ষণকাল চোখ বুজিয়া রহিল, তারপর বলিল, সে রাত্রে রান্নাঘর থেকে খাওয়া দাওয়া সেরে ফিরে আসবার পর আমি অনেকক্ষণ কলে সেলাই করেছিলাম। বাহিরের ঘরে একটি পায়ে চালানো সেলাইয়ের মেশিন দেখিয়াছে। পূর্বে নিশানাথবাবু বনলক্ষ্মীকে দর্জিখানার পরিচারিকা বলিয়া উল্লেখ করিয়াছিলেন, মনে পড়িল। ব্যোমকেশ নরম স্বরে বলিল, আপনি তো কলোনির সকলের জামা কাপড় সেলাই করেন, অনেক কাজ জমে গিয়েছিল বোধহয়? না, কাজ বেশি খুব একটা জমেনি। কাকাবাবুর জন্য সিল্কের একটা ড্রেসিং গাউন তৈরি করছিলেন। বনলক্ষ্মীর চক্ষু সহসা জলে ভরিয়া উঠিল। ব্যোমকেশ একটু চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা বলুন দেখি, আপনি সে রাত্রে যখন সেলাইয়ের কল চালাচ্ছিলেন, তখন ভুজঙ্গধরবাবুকে সেতার বাজাতে শুনেছিলেন কি? ওর কুঠি তো আপনার পাশেই। বনরক্ষী চোখ মুছিয়া মাথা নাড়িল। না, আমি কিছু শুনিনি। কানের কাছে কল চলছিল, শুনল কি গো? তাহার যেন একটু রাগ রাগ ভাব। ব্যোমকেশ মুখ টিপিয়া হাসিল। শুধু যে ভুজঙ্গধরবাবু আপনাকে দেখতে পারেন না তা না, আপনিও তাকে দেখতে পারেন। ভুজঙ্গধরবাবু সে রাত্রে নিজের ঘরে বসে সেতার বাজাচ্ছিলেন, অন্তত তাই বললেন। আপনি যদি না শুনে থাকেন, তাহলে বলতে হবে উনি মিথ্যে কথা বলেছেন। এবার বনরক্ষীর মুখের ভাব সম্পূর্ণ পরিবর্তিত হয়ে লজ্জা ও অনুতাপ ভরা মুখে সে ব্যোমকেশের হাত ধরিয়া আবেগপূর্ণ কণ্ঠে বলিল, না না, উনি সেতার বাজাচ্ছিলেন, আমি কল চালাবার ফাঁকে ফাঁকে শুনেছিলেন। ব্যোমকেশ তার হাতটি 2 হাতের মধ্যে লইয়া বলিল, তবে যে আগে বললেন শোনেননি? মনোরক্ষী অধর স্ফুরিত হইল, অনুতাপের সহিত অভিমান নিশ্চিত হইল। সে বলিল, উনি আমার সঙ্গে যেরকম ব্যবহার করেন, কিন্তু কেন এরকম ব্যবহার করেন? কোনো কারণ আছে কি? বনরক্ষী হাত ছাড়িয়া লইয়া একবার কপালের উপর আঙুল বুলাইয়া অস্ফুট স্বরে বলিল, সে আপনার শুনে কারণ, কিন্তু আমার যে জানা দরকার। বনরক্ষী চুপ করিয়া রহিল। ব্যোমকেশ আবার অনুরোধ করিল। তখন বনরক্ষী লজ্জা জড়িত কণ্ঠে বলিতে আরম্ভ করিল, আমার কথা বোধহয় শুনেছেন। নিজের দোষী হোকার পরকর আমি নষ্ট করেছি। কাকাবাবু আশ্রয় দিয়েছিলেন, তাই নইলে আমি এখানে আশ্রয় পাওয়ার পর ডাক্তারবাবু আমার সঙ্গে খুব সদয় ব্যবহার করেছিলেন। উনি খুব মিশুকে, ওকে আমার খুব ভালো লাগতো। উনি চমৎকার সেতার বাজাতে পারেন। আমার ছেলেবেলা থেকে গান বাজনার দিকে ঝোঁক, কিন্তু কিছু শিখতে পারিনি। একদিন ওর কাছে গিয়ে বলল, আমি সেতার শিখব, আমাকে শেখাবেন? তারপর মনোরক্ষীর চোখ ঝাপসা হইয়া গেল। উনি যে প্রস্তাব করলে তাতে ছুটে পালিয়ে এলেন। আমি জীবনে একবার খুব করেছি, তাই উনি মনে করেন আমি। তাহার স্বর বুঝিয়া গেল। ব্যোমকেশ গম্ভীর মুখে কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, ভুজঙ্গধরবাবু তো খাসা মানুষ, একথা কেউ জানে? বনলক্ষ্মী জিভ কাটল, আমি কাউকে বলিনি। একথা কি বলবার বলুন? বললে কেউ হয়তো বিশ্বাসই করতে না। যে মেয়ের একবার বদনাম হয়েছে। বাহিরে পদশব্দ হইল। বনলক্ষ্মী চমকিয়া ত্রস্ত স্বরে ফিসফিস করিয়া বলিল, উনি বিজয়বাবু বোধহয় আছেন, ওকে যেন কিছু বলবেন না, উনি ভীষণ রাগী মানুষ। ভয় দিন, বলিয়া ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইল। দ্বারের কাছে বিজয়ের সঙ্গে দেখা হইল। ব্যোমকেশ বলিল, কি হলো? কনকগোপালের কাছ থেকে কিছু বার করতে পারলেন?
বিজয় বিষণ্ণ বিরক্তির সহিত বলল, কিচ্ছু না, আনুটা একটা ইডিয়েট, হয়তো ওর কিছুই বলবার নেই। যখন বলতে পারবে তখন দেখা যাবে অতি তুচ্ছ কথা, আপনাদের কোনোই কাজে লাগবে না। তা হতে পারে, তবু চেষ্টা করে দেখতে ক্ষতি কি, কাজের কথাও বেরিয়ে পড়তে পারে। কাল সকালে আরেকবার চেষ্টা করে দেখবি। আচ্ছা, আজ তাহলে আসি। আসুন, দরকার হলে কাল টেলিফোন করবে। বিজয় রহিয়া গেল, আমরা বাহিরে আসিল। কুটি হইতে নামিবার স্থানটি অন্ধকার। বরার টর্চ জ্বালিলে পাশের যে জানলা দিয়া বনলক্ষ্মীর শয়নঘর দেখা যায়, তাহার নিচে একটি কালো কাপড় ঢাকা মূর্তি ঢুকাইয়াছিল। টর্চের প্রভা সেদিকে পড়িতেই প্রেত মূর্তির মতো একটা ছায়া শট করিয়া সরিয়া গেল, তারপর গাছপালার মধ্যে অদৃশ্য দিল। মুকেশ বিদ্যুৎ বেগে বরাটের হাত হইতে টর্চ কাড়িয়া লইয়া ছুটিয়া চলিয়া গেল। আমরা বোকার মতো ক্ষণকাল দাঁড়াইয়া রহিলাম, তারপর অন্ধকারে হোঁচট খাইতে খাইতে তাহার অনুসরণ করিলাম। কিছু দূর যাইবার পর দেখা গেল ব্যোমকেশ ফিরিয়া আসিতেছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলিতে ফেলিতে বলিল, ধরতে পারলাম না। নেপালবাবুর কুঠির পেছন পর্যন্ত গিয়ে হঠাৎ মিলিয়ে গেল। বরাট বলিল, লোকটা কি আন্দাজ করতে পারলেন? হুম, তবে মেয়ে মানুষ। দৌড়বার সময় মনে হলো বাতাসে গোলাপি আতরের গন্ধ পেলাম। একবার ছুরি কিংবা চাবির আওয়াজে যেন কানে এলো। মেয়ে মানুষ কে হতে পারে? মুকুল হতে পারে, মুশকিলের বিবি হতে পারে, আবার দময়ন্তী দেবীও হতে পারেন। চলুন, 9:30 বেজে গেছে। বরাট স্টেশন পর্যন্ত আমাদের পৌঁছিয়া দিতে আসিল। ট্রেন তখনও আসে নাই। প্ল্যাটফর্মে দাঁড়াইয়া ব্যোমকেশ বলিল, আপনাকে আরেকটা কাজ করতে হবে। ইন্সপেক্টর বরাট, আপনি মনে করবেন না আমি আপনার উপর সর্দারি করছি। এ কাজে আমরা সহযোগী। আপনার পেছনে পুলিশের অফুরন্ত এখতিয়ার রয়েছে। আপনি যে কাজটি 5 মিনিটে করতে পারবেন, আমি করতে গেলে সেটা হয়তো 5 দিন লেগে যাবে। তাই আপনাকে অনুরোধ করছি। বরাট হাসিয়া বলিল, কি কাজ করতে হবে বলুন না। ব্যোমকেশ বলিল, গুপ্তচর লাগাতে হবে। কলোনি থেকে কি কখন কলকাতায় যাচ্ছে তার খবর আমার দরকার। যেই খবর পাবেন সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোন করল। তাই হবে। কলোনির আর স্টেশনে লোক থাকবে। বড়লক্ষ্মীর ভাঙা চুরিটা আমায় দিয়েছিনি, সেটাকে নিয়ে কি করা যাবে? ওটা ফেলে দিতে পারেন। ভেবেছিলাম পরীক্ষা করাতে হবে, কিন্তু তার দরকার নেই। আর কিছু? আপাতত আর কিছু নয়। আর যা দেখলেন শুনলেন তা থেকে কি মনে হলো? কাউকে সন্দেহ হচ্ছে? দময়ন্তীকে সবচেয়ে বেশি সন্দেহ হচ্ছে। কিন্তু এ তো স্ত্রীলোকের কাজ নয়। স্ত্রীলোকের সহকারী থাকতে পারে তো? ব্যোমকেশ চকিতে বরাটের পানে চোখ তুলিল। সহকারী কে হতে পারে সেটা তো বলা শক্ত। যে কেউ হতে পারে। বিজয় হতে বাধা কি? ও যেভাবে কাকিমাকে আগলে বেড়াচ্ছে দেখলাম। হ্যাঁ, ভাববার কথা বটে। ওদিকে নেপালবাবুর সঙ্গে দময়ন্তী দেবীর একটা প্রচ্ছন্ন যোগাযোগ আছে। আচ্ছা, দময়ন্তী স্বভাব চরিত্র সম্বন্ধে কিছু জানা গেছে কি? দুর্দান্ত কিছু শুনিনি, বরং ভালোই শুনেছি। আপনার গাড়ি এসে পড়েছে। হ্যাঁ, রসিকদের সবজি দোকানের হিসেবপত্র দেখবার ব্যবস্থা করেছি। যদি সত্যিই চুরি হয়ে থাকে, ওর নামে ওয়ারেন্ট বার করব। ট্রেনের শূন্য কামরায় ব্যোমকেশ একটা বেঞ্চিতে চিত হইয়া আলোর দিকে চাহিয়া অনেকক্ষণ স্বপ্নাচ্ছন্ন হইয়া রহিল। তারপর হঠাৎ উঠিয়া বসিয়া সিগারেট ধরাইতে ধরাইতে বলিল, চিড়িয়াখানাই বটে। উৎসুকভাবে জিজ্ঞাসা করিল, হঠাৎ এরকম কথা? ব্যোমকেশ ধোঁয়া ছাড়িয়া বলিল, চিড়িয়াখানা ছাড়া আর কি? নামকটা ডাক্তার সংস্কৃত শ্লোক আওড়ায়, মুখ পোড়া প্রফেসর রাত দুপুরে মেয়ের সঙ্গে দাবা খেলে, কর্তাকে দোর বন্ধ করে বাড়ি ঢুকে কেউ খুন করে যায়, কিন্তু পাশের ঘরে গৃহিণী কিচ্ছু শুনতে পারেন না বা জানতে পারেন না। কর্তার ভাইপো ক্ষুরোর তহবিল ভেঙে সগর্বে সে কথা প্রচার করে। বোস্টন ফেরারি হয়, গাড়োয়ানের বউ আড়ি পাতে। চিড়িয়াখানার কাকে বলে? জিজ্ঞাসা করলাম, আজকের অনুসন্ধানে কিছু পেলে? এইটুকু পেলাম যে সবাই মিথ্যে কথা বলছে। নির্জলা মিথ্যে বলছে না, সত্যি মিথ্যে মিশিয়ে এমনভাবে বলছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে ধরা খুব মুশকিল। বনরক্ষীও মিথ্যে বলছে, অন্তত বলবার তালে ছিল। নেহাত বিবেকের দংশনে সত্যি কথা বলে ফেলল। আচ্ছা, অ্যালিবাই সম্বন্ধে কি মনে হলো? কারুর অ্যালিবাই পাকা না। বিজয় বলছে ঠিক যে সময় খুন হয় সে সময় সে কলকাতায় ছিল, অথচ তার কোনো সাক্ষী প্রমাণ নেই। বেনামে চিঠিখানা পর্যন্ত ছিঁড়ে ফেলে দিয়েছে। নেপালবাবুর মেয়ের সঙ্গে দাবা খেলছিলেন, কেউ তাদের খেলা দেখতে আসেনি। ডাক্তার অন্ধকারে সেতার বেড়াচ্ছিলেন, একজন কানে শুনেছে কিন্তু চোখে দেখেনি। বড়রক্ষী কলে সেলাই করছিল, সাক্ষী নেই। দময়ন্তীর কথা তো ছেড়েই দাও, এর নাম কি অ্যালিবাই?